হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ শুক্রবার, আর সময় যখন রাত্রি ৮টা, তখন ভালোবাসার মরশুমের নতুন ভালোবাসার গল্প নিয়ে আমরা হাজির। আমরা অর্থাৎ তোমাদের বন্ধু প্রীতম এবং অন্তরা। বাইরে আজ বৃষ্টিতে ভেসে যাচ্ছে, তাই এই সময়টায় এক কাপ গরম কফি কিংবা গরম ধোঁয়া ওঠা চা, আর সঙ্গে ভালোবাসার মরশুমের নতুন ভালোবাসার গল্প মন্দ হয় না, কি বলো? তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প অন্তরাল। গল্পের লেখক আমি, তোমাদের বন্ধু প্রীতম, আর গল্প পাঠেও রয়েছি আজ আমি। আমার সঙ্গে আজ অন্যান্য চরিত্রে যারা রয়েছে তাদের মধ্যে অবশ্যই অন্তরা তো আছেই, তার সঙ্গে রয়েছে জিনিয়া এবং শুক্লা। তাহলে চটপট শুরু করব আজকের গল্প। তবে শুরুর আগে আরও একবার মনে করিয়ে দেব, মনে আছে তো ভালোবাসার মরশুমের নতুন ভূতের গল্পের চ্যানেল ভূত চর্চা, যেখানে প্রতি শনিবার রাত্রি 11টায় আমরা একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে হাজির থাকছি। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে গিয়ে থাকে, তাহলে এই গল্পের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিংক। চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের গল্প অন্তরাল। রাতের কলকাতা যেন এক পুরনো প্রেমপত্রের মতো, যা মনের ভীষণ কাছাকাছি, কিন্তু সবসময় থেকে যায় লোক চক্ষুর অন্তরালে। রাতের কলকাতা অনেকটা না হওয়া প্রেমের মতো, তাকিয়ে দেখলে ভারী কষ্ট হয়, আবার চোখের আড়াল হলে মন খারাপ হয়ে যায়, যার প্রতিটা পাতায় জমে আছে নস্টালজিয়া, আলো আঁধারির গল্প। দিনভর কোলাহলের শহরটা রাত নামলেই যেন ধীরে ধীরে খুলে ফেলে তার মুখোশ। তখন শুধুমাত্র একটা ক্লান্ত নিঃশ্বাস হয়ে বেঁচে থাকে সাউথ সিটির ছায়া থেকে গড়িয়াহাটের গলি পর্যন্ত। ফুটপাথে তখনও আলো জ্বলছে এক আধটা চায়ের দোকানে। আসলে এই শহরটা আশ্রয় দিয়েছে অনেক প্রতিবেশী রাজ্যের বাসিন্দাদের, যাদের রুজিরুটি থেকে বাসস্থান, সমস্ত কিছুর বন্দোবস্ত নিস্তব্ধে করে চলেছে এই শহরটা। তাই মাঝ রাতেও এই শহরের বুকে জেগে থাকে সেই সমস্ত খেটে খাওয়া মানুষ, যাদের প্রতিদিন জীবন সংগ্রামটা শুরু হয় সেই ভোর থেকে আর শেষ হয় মাঝ রাতের টিমটিমে আলোয়। রাতের শহরের ফাঁকা রাস্তাগুলোয় সমান্তরাল ট্রাম লাইনের রাস্তাগুলো জেগে থাকে নিস্তব্ধে, আর দূরে ট্রাম লাইন জুড়ে বাতাসে ছড়িয়ে পড়ে এক ধাতব নিস্তব্ধতা। গঙ্গার ধারের হাওয়া একটু বেশি আর্দ্রতাপূর্ণ, বয়ে যায় উত্তর থেকে দক্ষিণে, যেন কেউ খুব মন দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, আর সেই নিঃশ্বাসের হাওয়া মিশে গিয়ে ছুঁয়ে যাচ্ছে শিয়ালদা স্টেশনের ক্লান্ত ঠেলাগাড়ির চাকায়। এই শহরের রাত কখনো একা নয়, রেডিওর তরঙ্গে বাজে কোনো এক স্বপ্নভরা কণ্ঠ, আর কোনো জানালার পাশে বসে থাকা একলা মেয়ে সেই গলায় জড়িয়ে ফেলে নিজের অজানা কবিতা। কলকাতার রাত জেগে থাকে, তাকে ভালোবাসা যায়, ছোঁয়া যায় না। সে শব্দের শহর, আলো ছায়ার কান্না হাসির প্রেমিক শহর। এই রাতের শহরটা যখন চুপচাপ ঘুমিয়ে পড়ে, তখন জেগে থাকে অনেকগুলো চোখ। হয়তো কারোর মন ভেঙেছে সদ্য, আবার কেউ হয়তো প্রেমে পড়েছে নতুন নতুন, আবার কারোর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে। সে হয়তো একান্তভাবে নিজের করে পেয়েছে নিজের ভালোবাসার মানুষটাকে চার দেওয়ালের মধ্যে। এক একজন মানুষের এক এক রকম ইমোশন নিয়ে জেগে থাকে এরা, আর তার সঙ্গে জেগে থাকে আরও একজন মানুষ, যাকে অবশ্য এই রাতের কলকাতা আর যে নীল নামে চেনে। হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু ইয়োর
ফেভারিট শো রাতের তারা, অনলি অন 91.8 FM। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদের বন্ধু RJ নীল। এই মুহূর্তে যদি তুমি একা শুয়ে থাকো অথবা শান্তভাবে তাকিয়ে থাকো তোমার খোলা জানালার পাশে বসে, ছাদের উপর বৃষ্টির শব্দে যদি মনটা একটু বেশি খারাপ হয়ে যায়, তাহলে জেনে নিও আমি আছি তোমাদের সমস্ত সুখ দুঃখের গল্প শোনার জন্য। আমি নীল, এই শহরের রাত জাগা কণ্ঠস্বর। আর এই রেডিও স্টেশনের এক কোণে বসে আজও তোমার কাছে পৌঁছে যেতে চাই, শব্দে, সুরে আর ভালোবাসার ইশারায়। বলো তো, ভালোবাসা কি কেবল দুটো মানুষের কাছাকাছি থাকা, পাশাপাশি হাঁটা আর আঙুলে আঙুল ছুঁয়ে যাওয়া? কখনো কখনো তো একজন মানুষের কণ্ঠেই জেগে থাকে তার অস্তিত্ব। তাকে ছুঁয়ে দেখা যায় না, কিন্তু সে ঠিক হৃদয়ের ওপারে নিঃশব্দে হেঁটে চলে। আজকের এই নিস্তব্ধ বৃষ্টি ভেজা রাতে তুমি যদি কাউকে মিস করো, যদি কোনো কথা না বলতে পারো সরাসরি, তাহলে লিখে ফেলো আমার জন্য, আর চুপি চুপি পাঠিয়ে দাও আমার হোয়াটসঅ্যাপ নম্বরে। তোমার না বলা কথাগুলো আমি বলবো, আর শুনবে গোটা রাত জাগা শহর, শুধুমাত্র রাতের তারায়। আর যদি আজ এই একলা রাতে কেউ তোমার হৃদয়ে হালকা করে দোলা লাগায়, তাহলে তাকে একবার কল্পনায় বলেই ফেলো, তোমাকে ভালোবাসি। আজকের রাতটা না হয় হোক সেই সব ভালোবাসার নামে, যেগুলো বলা হয়নি কখনোই, তবুও প্রতিদিন নিঃশব্দে বেঁচে থাকে আমাদের ভেতর। এই রেডিওর তরঙ্গে চলো শব্দে গড়ে তুলি এক রঙিন নিরালার গল্প, যেখানে রাত্রির রং নীল। আর হ্যাঁ শোনো, যদি আরও একটু বোল্ড হতে চাও, তাহলে চটপট ডায়াল করে ফেলো আমার নাম্বার, আর হয়ে যাও আমার রাতের লাকি কলার। শুনিয়ে দাও তোমার মনের কথা তোমার মনের মানুষটাকে, যে হয়তো তোমারই অজান্তে শহরের আরও এক প্রান্তে রাত জাগছে শুধুমাত্র তোমার কথা ভেবেই। হঠাৎ করেই বেজে ওঠে ফোনটা, আর চটপট রিসিভ করে নীল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাতের তারা। কে আছো ফোনের ও প্রান্তে? হ্যালো নীল, আমি জিনিয়া। রাতের তারায় তোমার সঙ্গে গল্প করতে চলে এলাম। জিনিয়া, ওয়াও, নামের মধ্যেই রয়েছে একটা সুন্দর ফুলেল ভালোবাসা। তারপর বলো, তোমার ভালোবাসার মানুষটাকে আজ আমাদের অনুষ্ঠানের মাধ্যমে ঠিক কি বার্তা দিতে চাও? বার্তা তো দিতেই চাই, অনেক কিছু বলতে চাই, কিন্তু সে বুঝলে তো। জানো নীল, আমার মনের মানুষটা আমাকে ভীষণ ভালোবাসে। আমি বারবার সে প্রমাণ পেয়েছি, কিন্তু কখনো মুখ ফুটে কিচ্ছু বলে না। তাই তোমার অনুষ্ঠানের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই, একটা বারের জন্য কি সে নিজের কথাগুলো আমাকে জানাবে না? এই তো ভীষণ অন্যায়। আসলে ভালোবাসা স্বীকার করতে সমস্যা কোথায়? তবে জানো তো জিনিয়া, ভালোবাসার বহিঃপ্রকাশ যেমন আবেগে লুকিয়ে থাকে, ঠিক তেমনই দূর থেকে আকারে ইঙ্গিতে ভালোবাসি এই কথাটা বুঝিয়ে দেওয়ার মধ্যেও একটা অন্যরকম আনন্দ থাকে। তুমি কি সেই আনন্দটা কখনো উপভোগ করেছো? জানো তো নীল, এই আনন্দটা আমি বেশ কয়েকবার উপভোগ করেছি। বলতে পারো এমন অন্তরালে থেকে ভালোবাসাটা কিন্তু বেশ মজাদার। তবু মন মানে না জানো, মাঝে মাঝে তাকে বলতে ইচ্ছা করে মনের কথাগুলো। বেশ তো, এমন জটিল সমস্যার সমাধান না হয় আজ আমিই করে দিই। তুমি এক কাজ করো, চটপট রাতের তারায় জানিয়ে দাও তোমার মনের মানুষটার নাম, আর তার সঙ্গে আমি বরং দু একটা লাইন জুড়ে তাকে জানিয়ে দিই তোমার মনের কথা। ঠিক আছে, আমি জানিয়ে দিই তবে আমার মনের মানুষের নাম, কিন্তু একটা অনুরোধ আছে। আমার মনের কথাটা জানানোর জন্য তুমি তোমার পছন্দ মতো কয়েকটা লাইন জুড়ে দিও প্লিজ। তবে মনে রেখো, সেই লাইন কিন্তু হতে হবে মায়াবতীর লেখা থেকে নেওয়া।
মনে থাকবে? মায়াবতী, গ্রেট, যাকে কেউ কখনো চোখে দেখেনি, অথচ যার লেখার অগণিত ভক্ত, যার লেখা প্রথম প্রেম রীতিমতো সারা ফেলে দিয়েছে শহরের প্রেমিক প্রেমিকাদের মনে। ঠিক আছে, তোমার কথা মেনেই না হয় দু একটা লাইন জুড়ে দেব। তাহলে আর অপেক্ষা নয়, বলে ফেলো তোমার সেই মনের মানুষটার নাম। আমার সেই মনের মানুষের নাম তাপস। আরে বাস, নামের মধ্যেই যখন লুকিয়ে রয়েছে ভালোবাসা, ভালোবাসার সেই তাপস, তাহলে তো বলতেই হচ্ছে ভালোবাসা জানাতে করা চলবে না কোনো রকম আপোষ। শুনেছেন মিস্টার, রাতের তারার মাধ্যমে জিনিয়া আপনাকে জানাতে চাইছে ওর মনের কথা। তাই আর অপেক্ষা কেন, চটপট আপনিও জানিয়ে দিন আপনার মনের কথা গানে গানে। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. রাত্রি 12টা থেকে 3টে পর্যন্ত এক টানা বক বক আর কলারদের সঙ্গে গল্প, মাঝে মাঝে অবশ্য দু একটা গান শোনা আর পছন্দের কিছু কবিতা পড়ে শোনানো। এসব করতে করতে প্রতিদিন রাতের তারার অনুষ্ঠানটা ঠিক কখন যে শেষ হয়ে যায় তা বোধহয় নীলের সঙ্গে রাত জাগা তারারা খেয়েও টের পায় না। আজও তেমনটাই হলো। রাত্রি 3টে যখন শো শেষ হয় তখন স্টুডিওতে প্রায় কেউ থাকে না। আবার অত রাত্রে রাস্তায় বেরোলে পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যাবে না। তাই প্রতিদিনের নিয়ম মেনে আজও অফিসের রেস্টরুমে গাটা এলিয়ে দিল নীল। কিন্তু আজকে ঘুম এলো জাঁকিয়ে। নীলের ভোর যখন হলো তখন অলরেডি ঘড়ির কাঁটা 9টার ঘর পার করে ফেলেছে। অফিসের অন্যান্য প্রোগ্রাম হোস্ট, এমনকি টেকনিক্যাল টিম সবাই এসে হাজির। তবে রেস্টরুমের দিকে খুব একটা পা বাড়ায়নি কেউ। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ল নীল। 1 কাপ স্ট্রং কফি খেয়ে তারপর বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছে টুকটাক পড়াশোনা, পরবর্তী প্রোগ্রাম নিয়ে চিন্তাভাবনা, আর তারপর একটু ঘুম, আর তারপর আবার রাত্রি 10টা বাজলেই অফিসের উদ্দেশ্যে চলে আসা। এটাই মোটামুটি রোজকার রুটিন। কফি বানাতে বানাতে চেঞ্জ করে নিল নিজের জামা কাপড়, তারপর বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আজ কপাল খারাপ। ঝমঝমিয়ে বৃষ্টি নামল এসপ্ল্যানেড পেরোতে না পেরোতেই। অগত্যা শেডের নিচে আশ্রয় নিল স্বপ্ননীল। মুখে এক রাশ বিরক্তি, আর তার সঙ্গে বাড়ি ফেরার তাড়া। তাই হঠাৎ করেই মুখ ফসকে বেরিয়ে গেল কয়েকটা কথা। কিন্তু লক্ষ্যই করেনি পাশেই দাঁড়িয়ে রয়েছেন একজন শাড়ি পরিহিতা বঙ্গললনা। ইস, ছি 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 ছি, পুরো জামাটা গেল ভিজে। বাজে ভাবে বৃষ্টিটা চলে এলো। এই বৃষ্টি তো চট করে থামবে বলেও মনে হচ্ছে না। কি আশ্চর্য, সকাল থেকে তো বেশ রোদ ছিল, হঠাৎ করেই এত বৃষ্টি, একেবারেই আনএক্সপেক্টেড। আজকাল ওয়েদারের যা হালচাল বোঝা খুব মুশকিল। তবে ওই একটা পূর্বাভাস কিন্তু ছিল জানেন, বঙ্গোপসাগরের ওপর একটা নিম্নচাপ ঘনীভূত হচ্ছিল। তবে সেই নিম্নচাপ যে এরকম বিশাল আকারে মাত্র কয়েক ঘন্টায় আবহাওয়া এরকম বদলে ফেলবে সত্যিই আশা করা যায় না। বিরক্তিকর, মাঝে মাঝে তো ডিপ্রেশন চলে আসে এসব দেখে। তা তো আসবেই, নিম্নচাপের আর একটা নাম ডিপ্রেশন কি না? যাই হোক, একটু অপেক্ষা করুন, হয়তো ছেড়ে যাবে। অপেক্ষা করলে কি আর ছেড়ে যায়? বরং যে ছেড়ে যায় তার জন্যই অপেক্ষা করতে হয়। ধুর মশাই, বৃষ্টি দেখে কি কবি হয়ে উঠলেন নাকি? আরে বাবা, এই অপেক্ষা সেই অপেক্ষা নয়, এ হলো বৃষ্টি ছাড়ার জন্য অপেক্ষা। আর আপাতত যা বৃষ্টি, সে অপেক্ষা না করে যদি রাস্তায় বেরোনো হয় তাহলে তো দুপা হাঁটতে হাঁটতেই কাক ভেজা হয়ে যাবেন। হ্যাঁ, এটা কিন্তু আপনি একদম ঠিক কথাই বলেছেন। এই বৃষ্টিতে কোনোভাবেই ছাতা নিয়েও বেরোনো পসিবল নয়। কেমন আটকে পড়লাম দেখুন, কতক্ষণ যে এভাবে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে।
পরিস্থিতি মানুষকে আটকে দেয়, জানেন তো। কিন্তু এই আটকে পড়া থেকে কখন যে নিষ্কৃতি পাওয়া যাবে তা শুধু অদৃষ্টই জানে। ও আচ্ছা, অদৃষ্ট জানে। এক কাজ করুন না প্লিজ, ওই অদৃষ্টের ফোন নাম্বারটা একটু দেবেন আমায়। না মানে একবার ফোন করে জিজ্ঞেস করে নিতাম আর কি, যে ঠিক কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হতে পারে। অদৃষ্ট অতি পরম বস্তু, তার ফোন নাম্বার পাওয়া যায় না, যখন তখন বদলে ফেলতে পারে যে। ও, তার মানে অদৃষ্টের আবার বদলে যাওয়ার চান্স আছে বলছেন? মানে এই ঝড়, এই বৃষ্টি, আবার পরক্ষণেই খটখটে রোদ। হতেই পারে, কিছু গ্যারেন্টি তো দেওয়া যায় না। তবে মোটামুটি এখন যা বৃষ্টির বেগ, তাতেই ধরে রাখুন ঘন্টা খানেকের আগে অদৃষ্ট খুব একটা বদলাবে বলে তো মনে হয় না। বাকিটা আপনার ভাগ্য। কি কেলেঙ্কারি বলুন তো, ভালো লাগছে না আর। সারা রাত জেগে এখন আবার বৃষ্টির জন্য দাঁড়িয়ে থাকো। কোথায় ভাবলাম তাড়াতাড়ি বাড়ি ফিরবো, বরং একটু টান টান ঘুম দেব, তার উপায় নেই। ওরে বাবারে, আবার বিদ্যুৎ তো চমকাচ্ছে। হ্যাঁ সেই তো। জাগে কি যেন বলছিলেন? উমা, সে কি, আপনি সারা রাত জেগেছিলেন কেন? আপনি আবার চুরি টুরি করেন নাকি মশাই? আগে না, এই শহরে চুরি করা ছাড়াও রাত জেগে কাজ করার বেশ কিছু প্রফেশন আছে, আমি সেরকমই কিছু একটা করি। ও আচ্ছা, তাই বলুন। তা কি করা হয় আপনার? সিকিউরিটি গার্ড। ও, তাহলে তো হবেই। আপাতত নিজে সিকিউর ভাবে বাড়ি পৌঁছানোটাই চাপের, বুঝলেন? তাই তো। তা আপনি কি করেন? আমি একটা পাবলিশিং হাউসে কাজ করি, ওই প্রুফ রিডার। তা আপনি সকাল সকাল এখানে দাঁড়িয়ে কেন? সারা রাত জুড়ে প্রুফ রিড করতে হয়েছিল নাকি? না, আজ রবিবার, আমার অফিস ছুটি, তাই শপিং এর জন্য বেরিয়েছিলাম। বেঁচে থাকতে গেলে কিছু প্রয়োজনীয় জিনিস তো কিনতে হয়। সেই সমস্ত এক্সট্রিমলি নেসেসারি কিছু জিনিস বাড়ির জন্য কিনে নিয়ে যেতে হবে, তাই বেরিয়ে পড়েছিলাম। এই দেখুন, বৃষ্টিটা মনে হচ্ছে ছেড়ে আসছে। অদৃষ্ট মনে হয় মুখ তুলে তাকাচ্ছে, বুঝলেন? আস্তে আস্তে এগোই, না হলে আবার। কিন্তু এই বৃষ্টিতেও তো ভিজে যাবেন, ছাতাটা খুলে নিন। ঠিক বলেছেন, দাঁড়ান দাঁড়ান। এই যা, ছাতাটা অফিসে রেখে দিয়ে চলে এসেছি। কি হবে এবার? কি আবার হবে? আবার অদৃষ্টদার শরণাপন্ন হয়ে পড়ুন। যখন পুরোপুরি উনি থামবেন তখনই বেরোবেন। তবে আমি বরং আসি। ব্যাগে রেনকোট তো আছেই, চটপট গলিয়ে নিলেই শান্তি। দাঁড়ান, রেনকোটটা বের করি। সেই আপনার শান্তি আমার অশান্তি। ওই দেখুন, রেনকোটের সাথে তো ছাতাও রয়েছে একটা। আপনাকে কিন্তু দিয়ে সাহায্য করতে পারি, কিন্তু ফেরত পাবো কি করে? খুব সহজ। এক কাজ করুন, আপনি আপনার ফোন নাম্বারটা আমায় দিয়ে দিন। সত্যি বলছি, ওই রাত্রিবেলা ফোন টোন করে বিরক্ত করব না, ওই সময় আমি নিজেই ব্যস্ত থাকি। তবে ওই কাল বেলার দিকে আপনাকে ফেরত দিয়ে আসবো। কখন কোথায় সে না হয় ফোনে জানিয়ে দেব। ঠিক তো? পাক্কা। তবে নিয়ে নিন ফোন নাম্বার। দিন দিন দিন। 98। ফোন নাম্বারটা নোট করতে করতেই জল কাদা ছিটিয়ে চলে এলো শ্যামবাজার যাওয়ার বাস। গিরিশ পার্ক হয়েই এই রুটের বাস শ্যামবাজার পর্যন্ত যায়, অতএব এটা ধরে নিলেই বাড়ি পৌঁছে যাওয়াটা সম্ভব। তারপর গিরিশ পার্কে নেমে টুকটুক করে হেঁটে পৌঁছে যাবে গণেশ টকিজ। তাই সময় নষ্ট না করে ঝপ করে চেপে বসলো বাসে, আর খানিকটা চিৎকার করে ভদ্র মহিলাকে উদ্দেশ্য করে বলল, থ্যাংক ইউ, প্রমিস, এটা ফেরত দিয়ে দেব, বাকি কথা ফোনে হয়ে যাবে। কথা শেষ করতে না করতেই বাসে বসার একটা জায়গাও খুঁজে পাওয়া গেল। তবে ফোন নাম্বারটা সেভ করতে হবে। বাসটা চলতে আরম্ভ করলো। এই যা, নাম্বারটা তো নিলাম, নামটাই তো জানা হলো না। এবার সেভ করব কি করে? ঠিক আছে, আগামীকালকেই একবার ফেরত দিতে গিয়ে দেখা হবে, তখন না হয় নামটা জেনে নেব। আপাতত কল লিস্টেই থাকুক। ভারী অবাক লাগলো স্বপ্ননীলের। আজকাল কলকাতার রাস্তায় এমন মানুষ পাওয়া যায় যে পাশের অপরিচিত ব্যক্তির হাতে নিশ্চিন্তে ছাতাখানা তুলে দিতে পারেন। কি জানি বাবা, মানসিক স্থিতি থাকলে এমনটা নিশ্চয়ই করতো না। কিন্তু যাই হোক,
যা করেছে তাতে আখেরে স্বপ্ননীলের উপকারী হয়েছে। তাই বাড়ি ফিরে সন্ধেবেলা টুক করে একটা ফোন সেরে ফেলল, সেই নাম না জানা ফোন নাম্বারে। নমস্কার ম্যাডাম, সেই অধম যে আপনার ছাতা নিয়ে আজ সকালে কেটে পড়েছিল, আপাতত সযত্নে আপনার ছাতা আপনার হাতে তুলে দিতে চাইছে। কেটে পড়তে পারতো না যদি না আমি চাইতাম। আমি চেয়েছি তাই কেটে পড়েছে। তবে হ্যাঁ, ফেরত পাওয়াটা আমার অধিকার। আর ঠিক সেই অধিকার রক্ষার লড়াইয়ে একদম সহযোদ্ধার মতো আপনার হাতে বাঁট সমেত ছাতা তুলে দিতে ঠিক কখন কোথায় আসলে সুবিধে হবে বলে ফেলুন। এমনিতে বাড়ি এসে পৌঁছে দিলেই ভালো হতো। এই জল কাদা প্যাচপ্যাচে ওয়েদার বেরোতে মোটেই ভালো লাগছে না। তবে অধমের ঠিকানা তো আমার জানা নেই, তাই বাগবাজার ফেরিঘাটের লোকেশনটা কেমন? মাটির ভাঁড়ে 2 কাপ চা খেয়ে টুকটাক 2-1টা বাক্যালাপ সেরে মাল আরোহীর দায়িত্বে তুলে দিয়ে চলে আসার জন্য মন্দ নয়, কিন্তু সময় যদি না সূর্যাস্ত কিংবা সূর্যোদয় দেখার খুব একটা ইচ্ছা থাকে, তাহলে বেলার দিকে যে কোনো সময় হতে পারে, মানে ওই 11টা 11:30। তবে সঙ্গে আরো একটা ছাতা নিয়ে আসা কিন্তু বাঞ্ছনীয়, কারণ না হলে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকতে পারে। হ্যাঁ, যাও এদার, তাতে আরো একটা ছাতা অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবো। না হলে আপনার ওই অদৃষ্ট দাদা আবার যখন তখন বিমুখ হয়ে যান কি না। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। আজ রবিবার, এমনিতে আজ অফিস যাওয়ার কোনো তাড়া নেই, তাই শনিবার রাত্রের শো শেষ করে সোজা বাড়ি এসে রেডি হয়ে স্বপ্ননীল বেরিয়ে পড়ল সেই অনামী ভদ্রমহিলার সঙ্গে দেখা করে তার ছাতাটা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে। ফিরে এসে আবার সারাদিনের রবিবাসরীয় কাজকর্মে ব্যস্ত হয়ে পড়বে। এই একটা দিন মোটামুটি প্ল্যান করে নেয় গোটা সপ্তাহ জুড়ে ঠিক কি কি বিষয়ে অনুষ্ঠান করবে, তারপর সেগুলো প্রোগ্রাম ডিজাইনারের কাছে অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দেয়। বিষয়ভিত্তিক টুকটাক পড়াশুনো এবং নোট নিয়ে রাখা সবটাই করতে হয় এই রবিবারেই। তবে তার আগে আজকের আনপ্ল্যান্ড ঝটিকা সফরে পৌঁছে যেতে হচ্ছে বাগবাজার ফেরিঘাটে। এই যে ম্যাডাম, আপনার বর্ষাস্ত্র, যেটা ছিল বলেই গতকাল আমি বর্ষাসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে বাড়ি পর্যন্ত নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরে হলেও পৌঁছতে পেরেছিলাম। তাই এক রাশ কৃতজ্ঞতা সহ এই আপনার জিম্মায় তুলে দিলাম। ধন্যবাদের সহিত গৃহীত হলো। নচেত কথায় আছে, বর্ষার ছাতা আর শীতের কাঁথা পেলে নাকি সহজে কেউ ফেরত দেয় না। কিন্তু আমি হলাম ইমানদার মানুষ, তাই আমি আবার না ফেরত দিয়ে থাকতে পারি না। তা আপনার ফোন নাম্বারটা কি ইমানদার মানুষ বলেই সেভ করব, নাকি আপনার সত্যি সত্যি কোনো নামও আছে? না না, একেবারেই নামহীন ব্যক্তি আমি নই। নাম ধাম গোত্র সব আছে। স্বপ্ননীল বিশ্বাস, সে আপনি বিশ্বাস করুন বা নাই করুন, ওটাই আমার নাম। আর ধাম এই বাগবাজার থেকে খুবই কাছে, গিরিশ পার্ক। এবার আপনার পরিচয়খানা? ইরা। আর অধিকার রক্ষার লড়াইয়ে যেহেতু আমি সর্বপ্রথম দাঁড়িয়ে পড়ি, তাই আমার পদবি অধিকারী, মানে মোটের উপর দাঁড়ালো ইরা অধিকারী। তা ইরা অধিকারী স্বপ্ননীল বিশ্বাসের সঙ্গে 4 কদম হেঁটে ওই বাগবাজার রেল স্টেশনের শেডের নিচে দাঁড়িয়ে 2-4টে কথা বলে 2-একটা চায়ের কাপ শেষ করে তবে বিদায় জানাবে, নাকি এখান থেকেই 4 কদম বস 4 কদম চল दूंगी साथ तेरे? আরে বাস, গানের গলাটাও তো মন্দ নয়। আরে আরে, আপনি রাস্তাটা দেখুন, গোবর আছে তো। ও আচ্ছা, গোবর রাস্তার থেকে মাথায় বেশি আছে না, মানে আমার কথা বললাম। আপনারটাই বলুন, চলুন এগোন। চলুন চলুন, যাওয়া যাক। তারপর ফেরিঘাট থেকে টুকটুক করে হেঁটে ওরা দুজনেই সোজা পৌঁছে গেল বাগবাজার স্টেশনের টিনের শেডের নিচে। আবহাওয়া গতকাল থেকেই খুব একটা ভালো নেই, কখন যে ঝেঁপে বৃষ্টি আসে তার কোনো ঠিক ঠিকানাও থাকছে না। এমনিতেই শ্রাবণ মাস, তার উপর নিম্নচাপের প্রভাব, অতএব বৃষ্টি বাদলার সময় ভিজে গিয়ে ঠান্ডা লেগে গেলে স্বপ্ননীলের প্রফেশনের জন্য সেটা রক্তচাপের কারণ হয়ে যাবে। ও হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখা দরকার, স্বপ্ননীল কিন্তু কোনো দিন কারোর সামনে আসে না।
এমনকি ও নিজেই যে আর যে নীল সে কথাও কোনোদিন প্রকাশ্যে বলেনি কোথাও। আসলে গোটা রাতের শহরটা ওর গলার স্বরে বিভোর হয়ে থাকে। মোহিত হয়ে মানুষজন ফোন করে, চিঠি লেখে, মেসেজ করে অফিসের ঠিকানায় কিংবা মেইল অ্যাড্রেসে। সেখানে অদ্ভুত এক পাগলামিও লক্ষ্য করে স্বপ্ননীল। কেউ কেউ স্বপ্ননীলকে বন্ধু হিসেবে কল্পনা করে, কেউ বা প্রেমিক, কেউ কেউ স্বপ্ননীলের গলার স্বরের সঙ্গে ভেবে বসে নিজের পছন্দের কোনো নায়কের অবয়ব। আবার কেউ বা স্বপ্ননীলের চেহারা নিজের মতো করেই পরিকল্পনা করে নেয়। মানুষের মনের মধ্যে এরকম ধারণাগুলোকে নিজের অত্যন্ত সাধারণ লুকটা প্রকাশ্যে এনে নষ্ট করে দিতে চায় না স্বপ্ননীল। তাই আজকাল ডিজিটাল মিডিয়ার দৌরাত্ম্যে, যেখানে সমস্ত আর্যেরা শহরের পরিচিত মুখ, সেখানে নীলকে কেউ কখনো কোনো দিন দেখেনি। ওই নিজের পরিচিত পরিজনদের গণ্ডির বাইরে কেউ জানেও না ওর আসল প্রফেশনের কথা। নীল নিজেও পরিচয় দেয় না বললেই চলে। এক্ষেত্রেও ইরার কাছে নিজের পরিচয়টা লুকিয়ে গেল স্বপ্ননীল। আজ তাহলে অফিস যাওয়া হলো না? এমন হুটপাট ছুটি নিলে অফিস থেকে অভিযোগ জানায় না? না, সেটা জানায় না, কারণ রোজ রোজ কেউ গাদা গাদা বই লিখে ফেলছে না, তাই রোজ রোজ পড়তেও ছুটতে হয় না। ফ্রিল্যান্সার। কিন্তু আজ আপনি রাত পাহারায় যাবেন তো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। রাত জেগে গোটা শহরটাকে পাহারা দেওয়া, সে কি চারটিখানি ব্যাপার বলুন? যেতে তো আমায় হবেই। কাল রাতেও গিয়েছিলেন, আজ কি তবে সেখান থেকে আসছেন নাকি? না না না, কাল তো রবিবার ছিল, তাই কালকে আমার রাত পাহারা দেওয়ার কাজের ছুটি ছিল। কিন্তু আজ থেকে আবার শুরু, চলবে সেই শনিবার পর্যন্ত। আচ্ছা, বুঝলাম। তা পাহারাদারের পড়াশোনা কত দূর? খুব বেশি দূর এগোনোর আগেই ওই পপাত ধরণী তলে, তাই ধন্যী ছেলের অধ্যাবসায় দেখিয়ে ওই মাস্টার্স ডিগ্রিটুকু কমপ্লিট করতে পেরেছিলাম। বলছি, বিজ্ঞান, বাণিজ্য না কলা? শুনেছিলাম বাণিজ্যে বসতে লক্ষ্মী, কিন্তু অ্যাকাউন্টেন্সি কলা দেখিয়ে যাওয়ায় সাহিত্যে কাজ সারতে হলো। তা ভালো, কিন্তু এমন রাত পাহারা দেওয়ার কাজ বেছে নিলেন যে? বড় ইনসিকিউর ফিল করতাম শহরটাকে নিয়ে, তাই বলতে পারেন স্বেচ্ছাসেবক। বাবা, সে তো বিশাল ব্যাপার। স্বেচ্ছাসেবী রাত পাহারাদার। বলি, সংসার চলে কি করে? ইন্টারভিউয়ে পাশ করলে চাকরি পাওয়া যাবে। না মানে ওরকম কোনো ব্যাপার নয়, এমনি বেশ ইন্টারেস্টিং লাগছিল। বুঝলাম। তা আপনার পড়াশোনার দৌড়? আপনার থেকে কিঞ্চিত বেশি। এমফিল করেছি, তবে পিএইচডি করার হয়ে উঠছে না। উরি বাপরে, উচ্চশিক্ষিতা! যাকে বাবা, ওসব আমার ক্ষমতার বাইরে। আজ তাহলে যাই রে, মানে আজ তাহলে যাই। যাই বলতে নেই, আসি বলতে হয়। কিন্তু আসি বললে তো আবার ফিরে আসতে হয়। ফিরে আসার আর কোনো অভিসন্ধি পাওয়া যায় কি? তার আগে এটা ভেবে দেখুন তো, ফিরে আসতে আবার মন চাই কি? আমার কিন্তু আপত্তির কিছু নেই। পরবর্তী ডেট কি আজই ফিক্স হবে নাকি ফোনে? ভেবে দেখুন মনে মনে। আপাতত বিদায়, তবে পরিচয় কি আস্তে আস্তে বন্ধুত্বে গড়াবে? কি মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছেন। চ্যানেল যেখানে ভালোবাসার মরশুম, গল্পে কায়দা করে ঠিক একটা ছেলের সঙ্গে একটা মেয়ের পরিচয় করিয়ে দিয়েছি, আর ঠিক একটা অজুহাত খুঁজে ওদের দ্বিতীয় দিন আরও একবার দেখাও করিয়ে দিয়েছি। তারপর হালকা হালকা পরিচয় টরিচয়, ফোন নম্বর আদান প্রদান, নামধাম জেনে নেওয়া, সব কিছু যখন হয়েই গেছে, তখন নিশ্চয়ই বন্ধুত্ব পর্যন্ত তো ব্যাপারটা গড়াবেই। তবে হ্যাঁ, তারপর হ্যাপি এন্ডিং হয় নাকি আবার বিরহ টিরহ হয়, সেসব শুনে আপনারা কমেন্ট বক্সে এসে গালমন্দ করবেন নাকি ভালো মন্দ বলে যাবেন, সেটা তো সময় বলবে। এই রে, কি ভাবছেন গল্প এখানেই শেষ করে পালাচ্ছি, পরবর্তী পর্বে নিয়ে চলে যাব? আরে দূর, না না, গল্পের তো সবে শুরু। আরে বাবা, এবার একটু ওদের বন্ধুত্ব, প্রেম এসব দেখাই, না হলে আবার হয় নাকি? বৃষ্টি পড়ছে, ঠিক যেন কেউ ধীরে ধীরে ভিজিয়ে দিচ্ছে পুরনো স্মৃতির খাতাটা। জানলার কাছে জমে থাকা ফোঁটা ফোঁটা জল, এক একটা যেন অতীতের কোনো একটা
ফেলে আসা ভালো লাগা অনুভব করিয়ে দিয়ে যাচ্ছে, যা আজও ধুলো ঝেড়ে ফিরে আসে বারবার, ঠিক এই জলের ফোঁটার মতো। প্রকৃতির এক অদ্ভুত ক্ষমতা আছে, সে যেমন নিস্তব্ধতা দিতে পারে, তেমন করে আমাদের ভেতরের গর্জনগুলো শুনে ফেলে। এই বৃষ্টির মধ্যেই কখনো কখনো মেঘের ফাঁক গলে উঠে আসে মন খারাপের রোদ্দুর। তুমি জানো সেই রোদটা কেমন? একদম নরম, একদম নীরব, যেন কাউকে ভালোবাসার পর চোখ বুজে ফেলা যায়। আজকে আমি জানলার পাশে বসে আছি, সামনের কৃষ্ণচূড়া গাছটা ভিজে যাচ্ছে, একটা একা পাখি তার ডালে বসে গা ঝাড়ছে বারবার, আর মাটিতে জমে থাকা বৃষ্টির গন্ধ মিশে যাচ্ছে আমার চায়ের কাপে। এ শহর যেন বৃষ্টি পেলেই একটু বেশি নিজের মতো হয়ে যায়। রাস্তার গাড়িগুলো হঠাৎ করেই বিশ্রাম নেয় গাড়ি বারান্দায়, আলোগুলো হয়ে ওঠে মায়াময় আর রহস্যে ভরা, আর মানুষগুলো নিজেদের মধ্যে একটু বেশি ডুবে যায়। আজকের এই বৃষ্টির সন্ধ্যায় আমার মনে পড়ছে একজনের কথা। সে বলতো, বৃষ্টি মানেই একটা ছুঁয়ে যাওয়া, যেখানে ছাতাটা থাকলে শরীর ভেজে না, কিন্তু হৃদয় ভিজে যায় একেবারে কাক ভেজা হয়ে। তাকে নিয়ে যতটুকু ভাবি ততটাই দেখি, সে যেন বৃষ্টির মতোই, আসবে বলে কোনো প্রতিশ্রুতি নেই, কিন্তু এলে সব ধুয়ে দিয়ে যায়, মন, ক্লান্তি, অতীত সব। এই যে এখন তুমি শুনছো আমার কথা, তুমি জানো কি, তোমার কাছেও হয়তো এমন কোনো মুহূর্ত আছে যেখানে তুমি বৃষ্টি হলে দাঁড়িয়ে থেকেছ চুপচাপ, আর কারো নাম না নিয়েও তাকে ভেবেছ শতবার। প্রকৃতি বড় অবাক, সে মেঘ দিয়ে ঢেকে রাখে সূর্যকে, আবার সেই মেঘই জল হয়ে পড়ে, নতুন করে উর্বর করে তোলে হৃদয়। তাই যদি আজ রাতের এই বৃষ্টি তোমাকে একা করে তোলে, তবে জানবে তুমি একা নও। এই শব্দগুলো, এই কণ্ঠটা তোমার ভিতরের অচেনা গন্ধটার মতোই কাছের। তাই মায়াবতীর ভাষায় যদি বলতে চাই, চলো আজ শুধু বসে থাকি বৃষ্টির পাশে, অনুভূতির পাশে, একটা নীরব চায়ের কাপ পাশে নিয়ে, আর কিছু না বলে ভিজে যাই একটু শব্দে, একটু নীরবতায়, আর অনেক বেশি ভালোবাসায়। তোমরা শুনছো আরজে নীলের সঙ্গে রেডিও 91.8 রাতের তারা। যে লেখাটা তোমাদের এতক্ষণ পড়ে শোনালাম, সেই লেখাটা পড়ে তোমাদের নিশ্চয়ই বুঝে উঠতে অসুবিধে হয়নি। এই লেখাটা তোমাদের প্রিয় লেখিকা মায়াবতীর লেখা। এই মায়াবতী যাকে চোখে দেখা যায় না, ইনট্যাঞ্জিবল, শুধুমাত্র অনুভব করা যায়, যার লেখা শহরের প্রত্যেকটা যুবক যুবতীর মন জুড়ে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় যার লাখো লাখো ফলোয়ার, কিন্তু বাস্তবে তার পর্দানসীন চেহারা আমরা কেউ কখনো দেখিনি। কি হবে বলো তো দেখে? ওর লেখাগুলোই ওর চেহারাকে কল্পনা করে নেওয়ার জন্য যথেষ্ট নয় কি? আজকের অনুষ্ঠান ঠিক এই বিষয় নিয়ে। তোমরা লিখে পাঠাতে পারো তোমাদের মনের কথা আমাদের স্টুডিওর হোয়াটসঅ্যাপ নম্বরে, যেখানে ফুটে উঠুক তোমাদের কল্পনার মানুষটার বর্ণনা। বাস্তবের সঙ্গে তোমাদের সেই কল্পনার মানুষটার সত্যিই কি মিল আছে, সেটাও লিখে জানাতে ভুলো না কিন্তু। তবে চটপট চলো একটা গান শুনে নিই। কথাগুলো শেষ করে মাইকের ফেদারটা ডাউন করে মিউজিকের ফেদারটা আপ করতেই দরজায় টোকা পড়ল। গোটা রাতের অনুষ্ঠানটা চলাকালীন আরজে নীলের সঙ্গে স্টুডিওতে এই একটি মাত্র অ্যাসিস্ট্যান্ট জেগে থাকে ডিউটি করতে, শর্মিলা। স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। এভাবে কেউ হুটপাট দেখা করতে এলে যে আমি দেখা করি না, সে তো তুমি জানো স্যার, যে ম্যাডাম এসেছেন তিনি আপনার সঙ্গে একবার কথা বলতে চাইছেন।
তুমি জানো আমার সঙ্গে কথা বলতে গেলে আমাকে কলার নাম্বারে ফোন করতে হবে। এভাবে সামনাসামনি আমি না কারোর সঙ্গে দেখা করি, না কারোর সঙ্গে কথা বলি। সো স্যার, উনি বলছেন আপনার শো শেষ হওয়া অবধি উনি অপেক্ষা করতে রাজি আছেন। বেশ, তাহলে বলে দাও ওনাকে যে আমার শো শেষ হতে রাত্রি 3টে, আর রাত্রি 3টের সময় ভূত এছাড়া কেউ দেখা করে না, বুঝলে? শো শেষ হলো ঠিক রাত্রি 3টের সময়। দায়িত্ব নিয়ে এড়িয়ে গেছে দেখা করার বিষয়টা। তবে এত রাত্রে যে আর জে নীলের সঙ্গে দেখা করার জন্য কোনো একজন মহিলা স্টুডিওর বাইরে অপেক্ষা করবেন না, তা বিলক্ষণ বুঝতে পারছে নীল। তাই নিশ্চিন্ত মনেই বেরিয়ে এলো রিসেপশন ডেস্কে। ততক্ষণে অবশ্য শর্মিলা ঘুমে ঢুলে পড়ছে সেখানে বসেই। তা কি ব্যাপার, সেই ভদ্রমহিলা বিদায় নিয়েছেন তো? স্যার, উনি একটা চিঠি রেখে গেছেন আপনার জন্য। তাই বুঝি? চিঠি? কই দাও দেখি। কি নাম বললেন ওনার? কই দেখি চিঠিটা কি আছে। ওনার নাম বললেন মায়াবতী। মানে মায়াবতী? আর কিছু বলেননি? মানে কোনো ফোন নাম্বার কিংবা কোনো ঠিকানা উনি দিয়ে যাননি? তুমি বুঝতে পারছো, মায়াবতী ফেমাস রাইটার, ওনার নাম ফোন নাম্বার এগুলো তুমি রেখে দাওনি? সরি স্যার, আমি তো চিনি না, কি করব বলুন। সেই কি করবে আর। ইস, তখনই কেন নামটা জানলাম না। এই দেখো না ঠিক করে, কোনো ফোন নাম্বার অন্তত নিশ্চয়ই দিয়ে যাবেন উনি। না স্যার, কোনো রকম ফোন নাম্বার তো রেখে যাননি। ইস, বুঝতে পারছো ওনার ফোন নাম্বারটা কতটা ইম্পর্ট্যান্ট হতে পারতো। এবার কখনো এলে আমি ঠিক ফোন নাম্বার নিয়ে রাখবো স্যার। অকম্মার ঢেঁকি একটা। উনি যেন আবার ওনার ফোন নাম্বার দিতে দুবার করে আসবেন। সরি স্যার। 2-1 দিন চুপচাপ, তারপর একদিন হঠাৎ করেই মন চাইলো একবার ইরা ম্যাডামকে বিরক্ত করা যাক। চটপট হোয়াটসঅ্যাপে মেসেজ গেল। মেঘের সঙ্গে দোস্তি আমার অনেক দিন। হালকা রোদে মেঘরা নাকি খুব রঙিন। ইলিশ মাছের সঙ্গে কি আর ইলশেগুড়ির মিল পাবে? মেঘের বাড়ি অনেক দূর, কিভাবে তা পৌঁছবে? আজকাল লোকজন মায়াবতীর লেখা কোট করে ফ্লার্ট করার চেষ্টা করছে নাকি? আরে ধুর, এ তো আবহাওয়ার দোষ। এমন মেঘলা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টি থাকলে এমনি এমনি লোকে মায়াবতীর লেখা কোট করে। আমিও তাই করলাম, বুঝলে ইরা ম্যাডাম। স্ট্রেট আপনি থেকে তুমি? ইন্টারেস্টিং। বন্ধু হতে গেলে আবার আপনি হলে চলে নাকি? তুমি হতে হয়। তুই হলেও মন্দ হয় না, তবে নেহাত বয়সটা জানা নেই কি না। যদি আবার বয়সে বড় টড় হয়ে যায় তাহলে চট করে তুই বলা যায় না। বন্ধু হতে গেলে কিন্তু পারমিশন নিতে হয়, আর মেয়েদের বয়স জানতে নেই। পারমিশন কি গ্রান্টেড? 1 কাপ কফি তার উত্তর দিতে পারে, তবে সেটা কোনো ব্যস্ত শহরের কোজি ক্যাফেতে নয়, বরং কফি হাউসে। কিন্তু কফি হাউসের সেই আড্ডাটা তো আজ আর নেই। তার জন্য ওরাই দায়ী। যা কফির ছিরি। এই 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 এভাবে ডিফেম করা কিন্তু উচিত হচ্ছে না। ওদের স্যান্ডউইচ আর ইনফিউশনটা কিন্তু মন্দ নয়। হ্যাঁ, তবে স্যান্ডউইচের জন্য একটু নুন নিয়ে যেতে হবে। যাকে তাহলে কবে গেলে ভালো হয়? যে কোনো দিন, যে কোনো সময়, শুধু ওদের ঝাঁপ বন্ধ হওয়ার আগে পৌঁছলেই চলবে। অতএব পরবর্তী মিটিং ফিক্স হলো কলেজ স্ট্রিট কফি হাউসে। ভরপুর আড্ডা আর নানান রকম গল্পে জমে উঠল দুজনেই। সেদিন ওই মায়াবতীর কবিতার কোর্ট করাটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। রাত পাহারা দেওয়ার লোকজন মায়াবতী পড়ে বুঝি? উমা, মায়াবতী না পড়লে গোটা রাত জাগা যায় নাকি? আসলে ওই মায়াবতী পড়তে পড়তে কল্পনার জগতে ভাসতে ভাসতে গোটা রাতটাই কাটিয়ে দেওয়া যায়। মোটেও অত সুন্দর লেখা নয় যতটা আপনি দাবি করছেন। এই আবার আপনি কেন? বেশ তো চলে এসেছিলাম তুমিতে। আমি এসেছিলাম কখন বললাম? ও, তাহলে আমিও কি আবার আপনিতেই ফিরে যাব? থাক, বলো। আচ্ছা, মায়াবতী তোমার পছন্দের? হ্যাঁ, ভীষণ পছন্দের। সব লেখা পড়ে ফেলেছি, অনলাইনে, ওয়েবসাইটে তো বটেই, তাছাড়া সমস্ত হার্ড কপিগুলো যেগুলো বেরিয়েছে আর কি, সব কটা আমার কালেকশনে আছে। তা কতদিন ধরে? সে বহুদিন, সেই যখন ছাদের ঘরে মেঘ দেখতাম ফুলপিসিমার বাড়ি, তখন থেকে। মিথ্যে কথা, মায়াবতী মোটেও ততদিনের পুরনো নয়। আর দেখে বয়স তো মোটামুটি বছর 30-এর মধ্যেই মনে হয়।
ফুল পিসিমার বাড়ি ছাদের ঘরে যখন মেঘ দেখতো তখন বয়স 14 বছর। তার মানে 16 বছর আগে থেকে তুমি মায়াবতী পড়ছো। মিথ্যে কথা বলার জায়গা পাও না। আরে না না না, ওটা নিপাট মজা করে বললাম। পড়ছি ওই বছর 3-4 হয়ে গেল। হ্যাঁ, তা বলতে পারো। তা তুমি পড়ো? না, আমি কাজের জিনিস পড়ি, যা পড়লে খানিকটা টাকা আসে। ওই যে বলছিলাম, পাবলিশিং হাউসে প্রুফ রিড করি। ভালো বলেছো, আমিও মায়াবতী পড়ি কাজের জন্যই। ওটা মাঝে মধ্যে পড়ে শোনালে আমারও টাকা আসে। তাই বুঝি? তা ওরকম পেনে লেখা শুনে কি টাকা দেয় শুনি? এই বাই দ্য ওয়ে, সেদিন থেকেই মনে মনে ভাবছিলাম তোমায় বলবো বলে। জানো তো, তোমার গলাটা না আমার খুব চেনা। তোমার সে কি, চেনা তো হবেই, পরপর 2 দিন দেখা হয়েছে আমাদের। না চেনা হলে আর উপায় কি? হ্যাঁ, আরে না না, মানে সে কথা বলতে চাইনি আমি। বলতে চাইছিলাম তোমার গলা আমার খুব চেনা একজন আরজের সঙ্গে মিলে যায়। ওই কাক বসলো তাল পড়লো ব্যাপার বলছো? আগে হ্যাঁ বলছি। ব্যাস, আস্তে আস্তে বন্ধুত্বের শুরুটা তো হয়েই গেছে, তাতে শিলমোহরটুকুও পড়ে গেল। এবার ধীরে ধীরে ওদের সম্পর্কটা প্রেম পর্যায়ে এগোবে কি, সেটার জন্য আপনাদের আর একটু অপেক্ষা করতেই হবে। কারণ পরবর্তী মিটিং নন্দন, প্ল্যাটফর্ম দায় তারফ, উদ্দেশ্য সিনেমা দেখা। তা কেমন লাগলো সিনেমাটা? হ্যাঁ, ঠিকই আছে, তবে গোয়েন্দা গল্পে গোয়েন্দাবাজি কম আর কৌতুক বেশি। ব্যাপারটা কেমন একটা খেচামেচা কেস, তবে এমনিতে বেশ মজাদার। ঠিক বলেছ। আরে বাবা, বাঙালি গোয়েন্দা মানে ফেলুদা কিংবা ব্যোমকেশ, তার বাইরে খুব একটা না না, তা কি করে হয়? মিতিন মাসি, একেন বাবু, আমার সবই ভালো লাগে। তবে গোয়েন্দা গল্পে গোয়েন্দাবাজিটা থাকলে জমে যায় এই আর কি, নাহলে বড্ড প্রেডিক্টেড লাগে সবকিছু। ঠিক বলেছ। যদি মায়াবতীর লেখা নিয়ে একটা সিনেমা হতো, মানে মায়াবতীর এক একটা লেখায় না এক একটা গল্প জড়িয়ে। এই শোনো, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব না করে এই মায়াবতীর সঙ্গে বন্ধুত্ব জমানোর চেষ্টা করলেই তো পারতে। কি জানি, তুমি যা বড় ফ্যান, ওর সঙ্গে একখানা প্রেম হলেও হয়ে যেতে পারতো। এই তুমি কিন্তু ঠিক কথা বলেছ। মায়াবতী, ভাবতে পারছো এমন একজন লেখিকার সঙ্গে প্রেম করছি? উফ, ভাবতেই কিরকম শিহরণ জাগছে। সেই ভালো, সেই শিহরণ নিয়ে তুমি বরং সাহারায় চলে যাও। একটা মেয়েকে বন্ধুত্বের জালে ফাঁসিয়ে তাকে সারাদিন ধরে ধরে মায়াবতী শুনিয়ে যাচ্ছে। আর যদি তোমার মুখ দেখেছি আমি, ফোন নাম্বারটা ব্লক করে দেবো বলে দিলাম। ব্যাস, রেগে আগুন তেলে বেগুন। রবীন্দ্র সদন মোড় থেকে চটপট একটা ভিড় বাসে উঠে পড়ল ইরা। বাসটা স্পিড তুলতেই পিছন পিছন ছোটার চেষ্টা করেও ব্যর্থ হলো স্বপ্ননীল। কি আশ্চর্য, নারী চরিত্র সত্যি এতটা জটিল? বাপরে বাপ, কখন যে কোন কথায় সেন্টি খায় কে জানে। যাকে একটু পর না হয় একবার কল করে জেনে নেব আবহাওয়াটা। কথাগুলো বলে টুকটুক করে হাঁটা শুরু করলো ময়দানের দিকে মুখ করে। তারপর হঠাৎ মনে পড়ে গেল সেদিন শর্মিলার দেওয়া চিঠিটার কথা। ও বলেছিল মায়াবতী নাকি নিজে এসে আর যে নীলের উদ্দেশ্যে অত রাত্রে একটা চিঠি রেখে গেছে। কই, সেই চিঠিখানা তো এখনো পড়ে দেখা হয়নি। সত্যি সত্যি একবার মায়াবতীর সঙ্গে দেখা করার লোভটা ছাড়া যায় নাকি। দ্রুত বাড়ি পৌঁছলো। তারপর অফিসের ব্যাগ থেকে বের করে ফেলল যত্নে মোড়া খামখানা। একদিন এক মেঘের বাড়ির গল্প বলো, সেই গল্প আমি না হয় লিখব চলো। শ্রাবণ মেঘের রাত্রি তখন, বৃষ্টি ঝড়ে ভীষণ জোরে। আধা শহর ঘুমোচ্ছে খুব, দু চোখ বোঝা স্বপ্ন ঘিরে। এমন কোনো ভরসা রাতের সঙ্গী তুমি নীল রঙা, পড়ছো তুমি আমার চিঠি মন ভাঙা। যেদিন তুমি রাতের তারায় পড়বে আমার এই লেখা, ঠিক পরদিন তোমার সঙ্গে হবেই আমার প্রথম দেখা। মায়াবতী। চিঠির মধ্যেই লুকিয়ে রয়েছে দেখা করার গোপন বার্তা। তাই রাতের তারায় এই চিঠিটা পড়ে শোনালো নীল। তারপর এমন একটা লোভনীয় প্রস্তাব ছাড়তে পারে কি করে? তবে হ্যাঁ, এই ফাঁকে চটপট একবার ইরাকে কল করে নিতে হবে। হ্যালো, কি খবর? রাগ ভেঙেছে ম্যাডাম? না, ভাঙেনি, আর ভাঙবেও না। বলেছিলাম না ফোন নাম্বার ব্লক করে দেব। কিন্তু কথা দিয়ে তো কথা রাখোনি। দিব্যি ফোন করা যাচ্ছে। আর করা যাবে না।
ঠিক আছে, তাহলে চলি মায়াবতীর সঙ্গে দেখা করতে। মামা বাড়ির আবদার, উনি কোথাকার কে? বললেই মায়াবতী যেন ওনাকে দেখা দিয়ে উদ্ধার করে দেবেন। ও হচ্ছে মায়াবতী, মেঘের আড়ালে থাকে। আর আমি হচ্ছি, না থাক আর বললাম না। বলতে হবেও না, হুকো মুকো হ্যাংলা। হুঁকো? দেখ, মোটেই আমি মাদক সেবন করি না। আর শুনুন, বিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আর সঙ্গে মায়াবতী। একদিকে ইরার সঙ্গে অভিমান ঝগড়া, আর অন্যদিকে মায়াবতীর সঙ্গে দেখা করার তাগিদ। স্বপ্ননীলের জীবনের অদ্ভুত দোটানা বেশ ভালোই চলছে। তবে আজ খুশির দিন স্বপ্ননীলের, কারণ স্বপ্ননীলের প্রিয় লেখিকা মায়াবতী নিজেই স্বপ্ননীলের সঙ্গে দেখা করতে চেয়েছে। অতএব স্বপ্ননীলের স্বপ্নপূরণের সময় চলে এসেছে। ওকে পাঠানো চিঠিখানা সেদিন রাতের তারার অনুষ্ঠানে পড়েও শুনিয়েছে। অতএব এবার দেখা হওয়ার পালা। যে মায়াবতীকে কেউ কোনোদিন দেখেনি, কেউ কোনোদিন জানে না তার গোপন পরিচয়, সেই মানুষটাকে প্রথম চোখের সামনে দেখতে পাবে স্বপ্ননীল। অন্যদিকে মায়াবতীর মনেও কিন্তু আনন্দ কিছু কম নয়। যে গলার স্বরের মোহে গোটা শহর মোহগ্রস্ত হয়ে থাকে, যে গলার স্বরে গোটা রাত্রি জেগে থাকে প্রেমে অপ্রেমে, মন খারাপে, আবেগে, সুখে, ভালোবাসায়, যার গলার স্বরে প্রাণ পায় মায়াবতীর লেখাগুলো, সেই মানুষটাকে সামনে থেকে প্রথমবারের জন্য দেখবেও। অতএব এক্সাইটমেন্ট তো থাকবেই। মায়াবতী কথা রাখার জন্য আরও একটা চিঠি পাঠিয়ে দিল আর.জে. নীলের দপ্তরে। আর সেখানেই প্রস্তাব রাখা হলো প্রথম দর্শনের স্থান। মায়াবতী আর নীলের প্রথম দেখার জায়গাটা যদি রবীন্দ্র সরোবর হয়, লেকের টলমলে জল, শান্ত শীতল পরিবেশ আর সবুজে সবুজ ঘেরা বনানী, তার মাঝে লেখিকা তার লেখার প্রাণ খুঁজে পাবে বাচকের বাচনভঙ্গিতে। এমন একটা ঐতিহাসিক মুহূর্তে তারা নিজেদেরকে চিনে নেবে কি উপায়? তাই চিঠিতেই ঠিক করে নেওয়া হলো চিনে নেওয়ার প্রতীকী উপায়। নীল পরবে আকাশ রঙের একটা পাঞ্জাবি, আর মায়াবতী মেঘ রঙা ধূসর শাড়ি। অতএব পূর্ব নির্ধারিত স্থানে পূর্ব নির্ধারিত পরিকল্পনা মাফিক পোশাকে পৌঁছে গেল দুজনেই। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতার ভেতর ভেসে এলো অদ্ভুত এক চমক, যেন নিমেষে বুকের গভীরে লুকিয়ে থাকা সব গোপন রহস্য হাওয়ায় মিলিয়ে গিয়ে উন্মোচিত হয়ে গেল। দুজনেই একসঙ্গে বলে উঠল, তুমি! ইরা, তুমি এখানে কেন? আর তুমি এই আকাশী পাঞ্জাবি, মানে তুমি কি আর.জে. নীল নাকি? কেলেঙ্কারি! তাহলে তুমি কি মায়াবতী? বাহ, দারুণ! এতদিনের পরিচয়, একবারও তুমি বলবে না যে তুমি নীল? তুমিই বা বলেছ যে তুমি মায়াবতী, আমার প্রিয় লেখিকা। তার উপর তো সেদিন মায়াবতীর নাম শুনে এমন চোটপাট করলে, এটা জানলে আমাকে লুকিয়ে রাখলে কেন? চুপ! আমি আমার পরিচয় লুকোইনি। আমি তো সবসময় বলেছি আমি ইরা অধিকারী, কিন্তু তুমি তোমার পুরো নামটা তো বলোইনি। মোটেই নয়, আমি বলেছিলাম আমার নাম স্বপ্ননীল। হ্যাঁ, আমি আর.জে. নীল নামে পরিচিত, সেটা তো আমার দোষ নয় বলো। আর তাছাড়া আমি কিন্তু তোমাকে বলেওছিলাম যে আমি রাত পাহারা দেওয়ার কাজ করি। তুমি ধরতে পারোনি তোমার ব্যাপার। আমি ভেবেছিলাম তুমি সোজা সাপটা মানুষ। তো রহস্যে মোড়া এরকম একটা লোক জানলে কখনোই বন্ধুত্ব করতাম নাকি আমি? ইরা, তুমি রাগ করছো জানি, কিন্তু ভাবো তো, আমি যদি প্রথম দিনই বলে দিতাম যে আমি আর.জে. নীল, তুমি হয়তো বলতে, ওমা, ফ্যানদের সঙ্গে এমন বন্ধুত্ব মানায়? তাহলে এবার কি ভাবছো? আমি শুধু গলার স্বরের জন্যই বন্ধুত্ব করেছি? আমার কি নিজের কোনো অনুভূতি নেই? আমি জানি আছে, আর সেই কারণেই তোমার সঙ্গে আমার কথা বলা, হাঁটাহাঁটি, কফি হাউসে আড্ডা, সবকিছুই এত ভালো লাগতো। সত্যি? কিন্তু আজকের এই ধাক্কাটা জানি না, সামলাতে বোধহয় সময় লাগবে। ঠিক আছে, যত সময় লাগে নাও, তবে একটা শর্ত, আমাকে ব্লক করছো না তো? ঠিক আছে, করব না। কিন্তু যদি করি? তাহলে
তাহলে না হয় আমি আর রাতের তারায় মায়াবতীর লেখাগুলো পড়ে শোনাবো না। দুঃখে দেবদাস হয়ে যাব, লেকের ধারে বসে থাকবো, আর ওই কতগুলো আটার গুলি নিয়ে মাছকে খাবার দেব, আর তার সঙ্গে সঙ্গে না হয় মাছেদের আমি ওই মায়াবতীর লেখাগুলো পড়ে শোনাবো। চলবে? তুমি পুরো পাগল। পাগল তো হবই। আমার প্রিয় লেখিকার সঙ্গে এতদিন ব্লাইন্ডলি ডেট করে এসেছি। আরে বাবা, লোকে কি সব ব্লাইন্ড ডেট বলে না, ওসব ছিল না। আসলে আমাদেরটাই আসল ব্লাইন্ড ডেট ছিল, বুঝতে পেরেছো? মোটেই কোনো ডেট ছিল না, এমনি বন্ধুত্ব করেছিলাম, দেখা করেছি। ডেট আসছে কোত্থেকে? ও আচ্ছা আচ্ছা, তাহলে বলতে চাইছো যে দিনগুলোয় দেখা করেছি সেই দিনগুলোয় কোনো তারিখ ছিল না? ছিল। এবার চা খাবো, চলো প্লিজ। চলো চলো, ওই রবীন্দ্র সরোবরের গেটের সামনেটা একটা দারুণ তন্দুরি টি পাওয়া যায়, সঙ্গে না চকলেট স্প্রেড করে দেয়, ওটা খাবে? বিলটা কিন্তু তুমি দেবে। বেশ, অগত্যা। বাগবাজার ফেরিঘাট থেকে কফি হাউস, নন্দন থেকে রবীন্দ্র সরোবর, প্রথমে অবাক, তারপর রাগ, আর তারপর হালকা খুনসুটি। ইরা আর নীলের গল্পটা যেন এক অদ্ভুত নদীর মতো গড়িয়ে চলেছে। আজ দুজনেই জানে এই দেখা, এই কথাগুলো হয়তো নিছক কাকতালীয় নয়, বরং সময়ের এক নিখুঁত পরিকল্পনা। দুজনেই অবাক হয়েছে, এসেছে, ঝগড়া করেছে, কিন্তু বন্ধুত্বের একটা নতুন সেতু গড়ে উঠেছে অজান্তেই। ওদের বন্ধুত্ব কোথায় গিয়ে দাঁড়াবে? প্রেমের কোনো রং মাখবে কি এই সম্পর্ক, নাকি বন্ধু হিসেবেই থেকে যাবে ইরা আর নীল? জানি না, তবে এই মুহূর্তে এটাই সত্যি, এটাই এক নতুন যাত্রার শুরু। আজকের গল্প অন্তরাল এ পর্যন্তই। কেমন লাগলো গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর খারাপ লাগলে ডিসলাইকটাও না হয় করে দেবেন। তবে হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে আজ প্রথমবারের জন্য গল্প শুনলেন তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন তরিকুল ইসলাম শুভ, ঈশানী ঘোষ, সোনালী চক্রবর্তী, মোহিনী ভট্টাচার্য, শান্তনু বর্মন, অভিজিৎ চক্রবর্তী, নিয়তি সিং, রচনা সামন্ত, মিতা আচার্য, তন্ময় দাস সহ অনেকেই। এবার চলে আসবো আজকের প্রশ্নে। তবে আজকের প্রশ্নে আসার আগে আরও একবার মনে করিয়ে দেব, ভালোবাসার মরশুমের নতুন ভেঞ্চার ভূতের গল্পের চ্যানেল ভূত চর্চা, যেখানে প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে হাড়হীন করা ভূতের গল্প নিয়ে আমরা হাজির থাকি। তাই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ভূত চর্চার। চ্যানেল লিংক না হয় দিয়ে রাখলাম এই গল্পের ডেসক্রিপশন বক্সে। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, আর যে নীল যে অনুষ্ঠান সম্প্রচার করত সেই অনুষ্ঠানটার নাম কি? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু ভীষণ সহজ। তাই চটপট আর অপেক্ষা না করে টাইপ করে ফেলুন সঠিক উত্তর। কথা দিচ্ছি, আগামী পর্বে প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে মঙ্গলবার দুপুর 3:30 আরও একটা নতুন ভালোবাসার গল্প নিয়ে, আর তারপর আবার আগামী শুক্রবার রাত্রি 8টায়। আর হ্যাঁ, মাঝখানে শনিবার রাত্রি 11টায় ভূত চর্চায় আসছি নতুন ভূতের গল্প নিয়ে। আজ আসি, ভালো থাকবেন সকলে। ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গে রাখবেন।